শীতের সকাল, কুয়াশা ঢাকা প্রকৃতি, শিশির ভেজা ঘাস এবং রোদের নরম ছোঁয়া আর খেজুর রসের মিষ্টি স্বাদ এনে দেয় এক অনন্য অনুভূতি। বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। অবস্থান করছি যশোরের যশ খেজুরের রস খ্যাত যশোরের খাজুরাপাড়া এলাকায়। দেখতে পাচ্ছেন যে আমার দুপাশে সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে খেজুরের গাছ। পূব আকাশে যখন সূর্য উদিত হচ্ছে তখন এই যশোরের গাছি ভাইয়েরা এই খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করছে। আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে এই গাছি ভাইয়েরা রস সংগ্রহ করেন এবং রস সংগ্রহ করে পরবর্তীতে তারা কি প্রসেস অনুসরণ করে গুড় তৈরি করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনারা খেজুরের রসটা সংগ্রহ করেন কখন? আমরা ফজরের নামাজ পড়ে চলে আসি খেজুরের রস সংগ্রহ করার জন্য, খুব ভোরে। আচ্ছা, আপনাদের এই এলাকার খেজুরের রস তো খুব বিখ্যাত। আসলে বিখ্যাত হওয়ার পেছনের গল্পটা কি? আসলে আমাদের এখানে এর আগে লক্ষ লক্ষ খেজুর গাছ ছিল। হ্যাঁ, খাজুরা নামকরণ হয়েছে খেজুরের গুড়ের জন্য। তো আমরা একসময় খেজুরের গুড়ের ভালো দাম পাইতাম না। যখন কাঁচা রস খাওয়া নিষিদ্ধ একরকম, বিভিন্ন ভাইরাস, নিপা ভাইরাস সব বিভিন্ন ভাইরাসের কারণে মানুষ কাঁচা রস খেতে আগ্রহ হারায় ফেলেছে। তখন বেটস আমাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছে। দেখেন আমরা এখন প্রতিটা গাছে নেট বাঁধি যাতে কোনো রকম পাখি চুকি আমাদের গাছে বসে রসে মুখ না দিতে পারে। এক কথা, আমরা ভাইরাস থেকে বা বিভিন্ন রোগবালাই থেকে দূরে থাকার জন্য আমাদের প্রতিটা গাছে এখন নেট বাঁধি আমরা। এখন আমাদের রসের ব্যাপক চাহিদা। এই যে এখানে যে সারিবদ্ধভাবে গাছ রয়েছে, তো আপনারা একজন গাছি দৈনিক কতগুলো গাছ থেকে রস সংগ্রহ করতে পারেন? আমরা প্রতিদিন 25 থেকে 30টা গাছ কাটি। যেদিন গাছ কাটি, আজকে গাছ কাটলাম, এটা কালকে সকালে যখন রস, এটার আমরা প্রথম কাট বলি। এই রসটার মান একটু ভালো। এবার যখন সকালে গাছ থেকে রস নামায়, এটা আবার ওই আমাদের ভাড় গাছে বেঁধে যায়, এটারে বলে আমরা দ্বিতীয় কাটের রস। এটার মান একটু কম। আমরা মূলত আমাদের যে গুড়টা বাজারজাত করি সেটা আমরা আমাদের প্রথম কাটের রস দিয়ে করি। এটা আমাদের যশোর বা আমাদের খাজুরার ভাষায় বলি আমরা জিড়েন রস। এটা দিয়ে আমরা প্রথম কাটের রস বলি। এটা দিয়ে আমরা আমাদের যে গুড় তৈরি করি এটা আমরা বাজারজাত করি এই প্রথম কাঠের রস দিই। এটার মান একটু ভালো। আচ্ছা, এই যে যশোরের যশ খেজুরের রস একটি খুব পরিচিত একটি বাক্য, আমরা সারা বাংলাদেশের মানুষ জানি। তো কি কারণে আসলে এই যে যশোরের রসটা খুব সুস্বাদু বা খুব পরিচিত, এর কারণটা কি? আসলে আমাদের ভাড়টা দেখছেন, এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতার সব দিকে আমরা সবসময় খেয়াল রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। আমাদের সব দিকে নেট বাঁধা কাঁচা রস খেতে তো শখ হয় না। কাঁচা রস, আমাদের রসের মান ভালো, এই জন্য আমরা নেট ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখি। আর এটা কথাই নেই, আপনারা খেয়ে দেখলেই আমাদের এটা একটু বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের তো এই যে প্রথম কাঠ যেটা বললেন, এখন তো তাহলে সকালে প্রথম কাঠের রসটাই তো বেরোচ্ছে, একটু দেখান তো আমাদের আসলে প্রথম যে কাঠ এটা চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে? দর্শক, আমরা একটু দেখাতে চাই আসলে প্রথম কাঠ এবং দ্বিতীয় কাঠ। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে প্রথম কাঠের রসটা যদি আপনি একটু দেখেন যে খুবই পরিষ্কার। জি, এটা হচ্ছে আজকে ধরেন বিকেলে যে কাঠটা দিবে সেই কাটিংয়ের পরে সকালে যে রসটা সংগ্রহ করা হবে সেটি হচ্ছে প্রথম কাঠের রস। আর এই রসটি কিন্তু খুব পরিষ্কার এবং এটা থেকেই সবচেয়ে ভালো মানের যে গুড়টি রয়েছে সেই গুড়টি উৎপাদন হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় কাঠ। এই রসটা কিন্তু অনেকটাই ঘোলা টাইপের, এটি হচ্ছে দ্বিতীয় কাঠের। তো এই কাঠের রসটা দিয়ে গুড় হবে, ভালোই হবে, কিন্তু এর চেয়ে একটু যদি এটাকে আমি এ ক্যাটাগরি বলি তাহলে সেক্ষেত্রে এটা হবে বি ক্যাটাগরির। তো গুড়ের স্বাদ আসলে নির্ভর করে এই ধরনের কাটিংয়ের উপরেও। দর্শক, এই পর্যায়ে এই সংগ্রহ করা রসগুলো এখানে একটি কন্টেনার রয়েছে, এই কন্টেনারে ওনারা ঢালবেন
ঢেলে এটাকে গুড় প্রসেস করার যে ইউনিট রয়েছে গাছিবাড়ি, সেখানে নিয়ে যাবেন। এই দেখেন আমরা এখন যে রসটা জারে ঢালছি, এটা হচ্ছে আমাদের প্রথম কাঠের রস। এটা দেখেন সম্পূর্ণ পরিষ্কার। আর আমাদের দ্বিতীয় কাঠের যে রসটা সেটা আমরা পাশে রাখছি, ওটা এটার সাথে মিশাবো না, কারণ ওটার থেকে দ্বিতীয় কাঠের রস থেকে যে গুড়টা তৈরি হবে সে গুড়টার মান আলাদা। প্রথম কাঠের রসের মান একরকম আর দ্বিতীয় কাঠের রসের মান আর এক রকম। দর্শক, এই পর্যায়ে অবস্থান করছি যশোর জেলার ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির যে গুড় উৎপাদন ঘরটি রয়েছে সেই ঘরের ঠিক ভিতরে। আমার পেছনে যদি একটু দেখেন, এটি হচ্ছে একটি ডাবল চুলা, আর এ পাশে রয়েছে একটি, দুইটি, তিনটি, চারটি সিঙ্গেল চুলা রয়েছে। এই চুলা কিভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়টি আগে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন, তারপর দেখবেন কিভাবে উৎপাদন করে, উৎপাদনের ক্ষেত্রে গুণগত মানটা কেমন, এবং সর্বশেষে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বাজারজাতকরণ করা হয়। আপনি যদি আমার সামনে এই চুলাটির দিকে একটু খেয়াল করেন, এই চুলাটি কিন্তু ইট দিয়ে তৈরি, ইট এবং প্লাস্টার, ভেতরের সাইডটা কিন্তু আবার মাটির তৈরি। এই পাশ দিয়ে যেই লাকড়ি রয়েছে বা খড়কুটো রয়েছে, এগুলো এটার ভেতরে দেওয়া হয়, এবং আগুন জ্বালানোর পরে এ পাশেই রয়েছে তাফাল, টিনের তৈরি, এটি তারা এখানে দিয়ে থাকেন। তারপর আমরা যেটি দেখিয়েছি আপনাদেরকে যে গাছ থেকে কিভাবে রসটি সংগ্রহ করে, সেই রসগুলো কিন্তু কন্টেনারের মাধ্যমে এই গাছিবাড়িতে আসে, এবং সেটি আবার পুনরায় তারা ছেঁকে জিনিসটাকে পরিষ্কার এবং বিশুদ্ধ করে এই তাফাল যেটি রয়েছে আমার পেছনে, সেই তাফালের মধ্যে কিন্তু তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাল দিয়ে এটাকে প্রসেস করে। আমরা আসাদ ভাই, একটু কিভাবে আপনারা এই গুড় উৎপাদন শুরু করেন সেটি একটু দর্শকদের একটু দেখান। যে আমরা প্রথমে তো গাছ থেকে রস সংগ্রহ করি, করে আমাদের ইয়ার একটা অটো আছে, হ্যাঁ, বা আমাদের যে জার দেখছি কন্টেনার, হ্যাঁ, এই জারে করে আমরা রস নিয়ে আসি আমাদের গাছে বাড়িতে। আমাদের নিজস্ব অটো আছে আমাদের সমবায় সমিতির। নিয়ে আসার পরে এই যে আমাদের চুলা দেখছেন, এটা দেন চুলা থেকে লাকড়ি দেওয়া হয় না, জি, জি। দেন আমরা একটু আগুন চুলার আগুন দর্শক, আগুন জ্বালানোর যে দৃশ্যটা সেটা আপনাদের সামনে প্রথমেই তুলে ধরবো। তো এই পর্যায়ে যারা গাছি বাই রয়েছেন এবং এই গুড় উৎপাদনে যারা খুবই দক্ষ, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা ইতিমধ্যে লাকড়ি, কাঠ এই চুলার মধ্যে দিয়েছে। আমরা আগুন জ্বালানো প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই। যে দেখেন আমাদের চুলার ভিতরে যে আমরা কিছু লাকড়ি বা খড়ি, আমরা কাঠের লাকড়ি সাজাই দিয়েছি। এখন আমাদের যে রস তাফালটা এখন আমরা চুলার উপরে দিই। ফিরছিলেন দেখেন আমরা এখন তাফালটা আমাদের চুলার উপরে দিয়েছি। এখন সুন্দর করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা আবার তাফালটা ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব, পানি যাতে না থাকে, সেটা করা হচ্ছে এখন। এরপরে মনে করো আমরা এবার আমাদের জারের রস আছে, এই রস দেখছেন, এখন আমরা ছেঁকে, যাতে কোনো রকম ওতে পোকামাকড় না থাকে, এটা আমরা ছেঁকে আমাদের তাফালের রসটা ঢেলে দিব। দর্শক, এই যে যেমনটি বলেছিলাম এর আগে, যে প্রথম কাটিংয়ের যে রস, সেই রসটি কিন্তু ওনারা ব্যবহার করছেন এই তাফালে। আপনি যদি রসের কালারটা একটু দেখেন, কালারটা কিন্তু খুবই পরিষ্কার। আমরা যেটি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে দ্বিতীয় কাটিংয়ের যেই রস, সেই রসটি কিন্তু মানে অতটা পরিষ্কার থাকে না। প্রথম কাটিংয়ের রস থেকেই সেই ভালো মানের গুড়টি কিন্তু পাওয়া যায়। আচ্ছা আশাদ ভাই, আজকে মোট কত কেজি মানে গুড় উৎপাদন করবেন? যে আজকে আমরা 70 লিটার রস আজকে এখানে গাছে বাড়িতে নিয়ে এসে আমরা জ্বালানো শুরু করেছি। আপনার আজকে 10 থেকে 11 কেজি গুড় হতে পারে। আর গুড়ের কোয়ালিটিটা কিসের উপর ডিপেন্ড করবে?
দেখেন গুড়ের কোয়ালিটি আসলে আপনি আর কোথাও পাবেন না। আমরা দেখেন সম্পূর্ণ আমাদের ইয়েতে জ্বালানি ব্যবহার হচ্ছে কাঠের খড়ি। হ্যাঁ, তবে আপনি গ্রামগঞ্জে ঘুরে দেখবেন না, আর কোথাও পাবেন না। সব বিভিন্ন খড়, এতে খেজুর গাছে যে ডাইগো ওইটা বা বিভিন্ন খড় দিয়ে করে, তাতে করে দেখা যায় অনেক সময় ছাই ঠাই এগুলো উড়ে গুড়ের ভিতরে পড়ে। যদি হয় গুড়ের কালার টালার খারাপ হয়ে যায়। আমরা সম্পূর্ণ কাঠের জ্বালানি ব্যবহার করতেছি। আমাদের জায়গাটাও সুন্দর, এখানে দেখেন কোনো রকম ময়লা নাই। আমরা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খেয়াল রাখি। আর এইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে বা স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় তৈরি করার জন্য যে প্রয়োজনীয় ট্রেনিং, এই ট্রেনিংগুলো সব আমরা বেডস এনজিও থেকে আমরা এই ট্রেনিংগুলো পেয়েছি। দর্শক, ইতিমধ্যে গুড়ের যে গরম ভাপ সেটি কিন্তু উঠতে শুরু করেছে। আর এই গুড়টি প্রসেস হতে 2 ঘন্টা সময় লাগবে। আর এই 2 ঘন্টার মধ্যে আমরা ছোট্ট একটু বিরতি নিব। বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির এ পর্যায়ে আমরা নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। বিরতির আগে আপনারা দেখেছেন কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করা হয়েছে এবং কিভাবে এই যে রস থেকে গুড় প্রক্রিয়াজাতকরণ যে রুমটি রয়েছে এই ঘরের ভিতরে কিভাবে জাল দেওয়া হয়েছে এবং জাল দেওয়ার পর যেই গুড় আর যেই ম্যাটেরিয়ালস সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। যে বীজ তৈরির কাজ চলছে। আমরা আমাদের সাথে একজন চাচা রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। যে চাচা, এখন কি করছেন আপনারা? এখন বীজ তৈরি করতেছে। কতক্ষণ সময় লাগবে এটা তৈরি করতে? এই আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টার পরে মানে প্রসেসটা কি? এরপরে প্রসেস এরপরে বীজ হয়ে গেলে আমরা এটারে মিশাই দিলে এটা দানা পড়ে যাবে। কোন কোন ধরনের গুড়টা, মানে কি পাটালি গুড় নাকি? না, এটা গুড়ই হবে, পাটালি না, এটা হবে গুড়, দানা গুড়। দানা গুড় হবে। আচ্ছা, এই যে আপনার তো আমরা পুরো প্রসেসটাই দেখলাম। জি। এই গাছ সংগ্রহ থেকে কত ঘন্টা জাল দিলেন? 4 ঘন্টা। নাকি 4 ঘন্টা জাল দেওয়া হয়েছে? জি। বীজটা কিভাবে মিক্স করবেন? এই গুড়ের সাথে মিশাই দিতে হবে এই বীজটা, এই সাবডা দিয়ে আর কি উঠে। আচ্ছা, আপনার কালারটা তো দেখতেছি একটু এটা একটু ডিপ দেখতেছি, এটা হালকা, এটা কারণটা কি? ওটাও এরকম একই হয়ে যাবে। একই হয়ে যাবে না? মানে এই যত ঘষা দেবেন তত আর কি সাদা হবে বীজটা। সাদা হবে। জি জি। দর্শক, আপনারা দেখছেন যে বীজ তৈরি হচ্ছে। এই বীজটা যখন তৈরি হয়ে যাবে তখন এই যে লিকুইড যে গুড়ের অংশটি রয়েছে সেটার সাথে মিশ্রণ ঘটালেই দানাদার গুড় আমরা পেয়ে যাব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো কিভাবে দানাদার গুড় তৈরি হয় এবং কিভাবে তারা বাজারজাতকরণ করে। আপনারা জানেন যে ইতিমধ্যে গুড় নিয়ে কিন্তু নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাজারে যেই রংচটা গুড় আমরা পেয়ে থাকি, অধিকাংশ গুড়ের ভেতরেই কিন্তু ভেজাল রয়েছে। বর্তমান বাজারে শুধু গুড় নয়, যে কোনো কৃষি পণ্যেই কিন্তু আমরা এই ধরনের ভেজালের সন্ধান পেয়ে থাকি। তো আমরা চাচার কাছ থেকে জানবো যে চাচা, আমরা যে বাজারে অনেক গুড় যেগুলো আমরা ঢাকা শহর বা আশেপাশে পেয়ে থাকি, অধিকাংশ ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে চিনি বা এই পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া থেকে মুচালি ধরনের এক ধরনের গুড় পাওয়া যায়, মুচিপাঠা, তো সেগুলো মিক্স করে গুড় তৈরি করা হচ্ছে। তো এই যে ভেজাল যে গুড়ের যে সয়লাভ, সেটি আমরা আসলে কিভাবে চিনবো, বা একটি ভেজাল গুড় বা খাঁটি গুড় এটা চিনার উপায়টা কি? চিনার উপায় আপনার আমাদের মতো গাছিদের গাছের রস গুড় যদি এইভাবে আমাদের যে সমিতি আমরা যে খাঁটি গুড় রস গুড় তৈরি করতেছি, এই যে গাছ থেকে সকালে তো পাড়িয়ে নিয়ে আসে আপনার
সামনে জ্বালানো বা সব কিছুই করতেছি। এই যে বীজ তৈরি হয়ে গেছে, সব কিছুই আমরা এই যারা করে এই রাম গাছিকের কাছ থেকে কিনলে আপনি ঠকবেন না, 1 নম্বর গুড় পাবেন। তাছাড়া এই বাড়ি বা বাজারে যে গুড়টা, ওটা ভালো গুড় না, ওটা সম্পূর্ণ ভেজাল গুড়। মুসি থেকে ওরা ওই মুসি ভাঙিয়ে আবার ওর ভিতরে চিনি দিয়ে পাটালি বানায় মনকে মন বাজারে বিক্রয় করতেছে, কিন্তু কিন্তু অরিজিনাল তো ওইরকম মন মন হ্যাঁ, পাটালি পাবে না। বাস্তবিকভাবে এই যে আমরা আজকে সারাদিন দেখলাম যে এই এত রসের পরেও আমরা কিন্তু গুড়ের পরিমাণটা যদি দেখি এখন দেখতেছি খুব কম, হয়তো বা বানানোর পরে আরো কমে যাবে। জি, তো মানে কি কেমন আশা করতেছেন, মানে কয় কেজি হতে পারে? পরিমাণ আপনার 7 লিটার রস জ্বালালে 1 কেজি গুড় হবে। হ্যাঁ, আর এই এই জায়গা থেকে কত কেজি পেতে পারেন? এখানে 12-14 কেজি গুড় আপনার হবে। বীজটা তৈরি হয়ে গেছে না? জি, এখন কি এটার সাথে মিক্স করে দিবেন? মিক্স করে তাহলে এই বীজটা থেকে কি খাওয়া যায়? যাবে। যাবে না, একটু টেস্ট করি। হ্যাঁ জি, দর্শক, ইতিমধ্যে কিন্তু এই যে গুড় তৈরি করার যে বীজ আমরা প্রায় দেখলাম যে আধা ঘন্টার উপর ধরে ওনারা বীজ তৈরি করলেন। বীজটা আসলে কেমন টেস্ট একটু আমরা টেস্ট করে দেখতে চাচ্ছি। যে আসল যে গুড়ের যে স্বাদ বা গন্ধ যা বা যে টেস্ট, সেটি কিন্তু ইতিমধ্যে আমি একটু পরখ করে দেখতে পেয়েছি। প্রায় অনেক দিন পর এই ধরনের স্বাদ আসলে পেলাম। দর্শক দেখছেন যে বীজকে এই গুড়ের সাথে মিক্স করা হচ্ছে। আর হয়তো ওই যে আপনি আচ্ছা, এই প্রসেসটা করতে কতক্ষণ সময় লাগবে? আপনার এই যে অল্প কিছুক্ষণ সময়, 10 মিনিট। 10 মিনিট। দর্শক, এই যে আমার হাতে যেই গুড়টি দেখতে পাচ্ছেন, যে অরিজিনাল গুড়ের যেই কালার, এই কালারের সাথে কিন্তু বাজারের গুড়ের কালার কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। তাই যারা অরিজিনাল গুড় কিনতে চান তারা এই কালার দেখেও কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটি কিন্তু আপনারা নিরূপণ করতে পারবেন। আর এর যদি স্বাদের কথা বলি, এটি আসলে চেখে না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে এটার স্বাদটা কেমন। চাচা, আপনি তো বলছিলেন যে 10 মিনিটের মতো সময় লাগতে পারে, প্রায় তো কাছাকাছি সময় এসে গিয়েছে। তো কি কি অবস্থা গুড়ের? আমাদের গুড় তৈরি হয়ে গেছে, এখনই আপনার বাড়ে ডালার ব্যবস্থা করতে হবে। এটা কি জমাট জি, বাঁধবে না? জমাট দানা হবে। দানা হবে না? জি, আর ওই জমাট বাঁধতে আবার কতক্ষণ সময় লাগবে? এটা একটু সময় লাগবে, আধা ঘন্টা। দর্শক, দীর্ঘ সময় পর সেই গাছের রস থেকে গুড় তৈরির যে প্রসেস, সেই প্রসেস ইতিমধ্যে শেষ হয়ে এসেছে। আমরা চাচার কাছ থেকে একটু জানবো যে চাচা এর পরে কি করবেন আসলে? এখন আমরা অস্থায়ীভাবে এই পাত্রটা রাখবো গুড় ঠান্ডা করার জন্য, পরে আমাদের পাত্রই ঠান্ডা হয়ে গেলে ঢালতে হবে আর কি। তাহলে দর্শক একটু দেখুন, যেহেতু গুড় তৈরির যে প্রসেস, কারিগরি যে প্রসেসটি ছিল সেগুলো সম্পূর্ণ হয়েছে। এখন ওনারা এই তাফাল থেকে যে একটি বোল রয়েছে সেই বোলের মধ্যে এই গুড়টা রাখবেন ঠান্ডা হওয়ার জন্য, এবং পরবর্তীতে তাদের যে নিজস্ব প্যাকিং রয়েছে সেই প্যাকিংয়ের মাধ্যমে বাজারজাতকরণ করবে। তাহলে একটু ঢালুন। দর্শক, এই পর্যায়ে আমরা এই যে তৈরিকৃত যে গুড়টি রয়েছে সেই গুড়ের প্যাকেজিং আপনাদের দেখাবো, এবং সেই সাথে গুড়ের দাম সম্পর্কে আমরা জানবো। তো আসাদ ভাই, একটু আমাদের জিটিভির দর্শকদের একটু দেখাবেন যে কিভাবে আপনারা এই প্রস্তুতকৃত গুড় প্যাকিং করেন।
আচ্ছা, তাহলে এই যে এক একটা পট নাকি মাটির পাত্র, জি। এগুলাতে কতটুক কি পরিমাণ এটা আমরা 1 কেজি করে গুড় মানে এটার উপর আপনার ওয়েট করার পর এটার ওয়েটটাকে মাইনাস করেন না, জি, minus তারপর 1 কেজি করে এই গুড়টা কতদিন সংরক্ষণ করে রাখা যায়? এটা আপনার আসলে আবহাওয়ার কাছে যদি তাপমাত্রা ঠিক থাকে, হ্যাঁ। কম থাকে, শীত থাকে বেশি, তাহলে এটা অনেক দিন রাখা যায়। এমনি 2-4 মাস রাখলে, 6 মাস রাখলে সমস্যা হয় না। সমস্যা হয় না। জি। আচ্ছা, দাম কত রাখতেছেন? আমাদের এটার আপনার এর রেট হচ্ছে 800 টাকা। 800 টাকা কেজি। দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর গুড় ইতিমধ্যে প্যাকেজিং হয়ে গিয়েছে, এটি বাজারজাতকরণের অপেক্ষায় রয়েছে। তো এই পর্যায়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর, সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করা হয় এবং সেই রস থেকে গুড় উৎপাদন করা হয়। আমরা এখন আলোচনা করার জন্য একটু আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এখানে মোহাম্মদ আসাদুল হাসান, যিনি বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির প্রজেক্ট ম্যানেজার। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন আমার বাম পাশে তৌহিদ মনি, যিনি যশোর জেলা প্রতিনিধি জিটিভির। আরও উপস্থিত রয়েছেন রাজকুমার রায়, মার্কেটিং অফিসার বেটস। আপনাদের তিনজনকেই আমাদের এই আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি একটু কথা বলতে চাই আমাদের যশোর জেলার যিনি প্রতিনিধি রয়েছেন তৌহিদ মনি ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো যে আমরা আজকে সারাদিন গুড়ের নিয়ে কাজ করেছি, গাছ থেকে রস সংগ্রহ করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে গুড়ে ভেজাল মিশ্রণ করা হয় এবং এই গুড় মানবদেহের জন্য কতটুকু ক্ষতিকর। এবং আপনি যেহেতু মাঠ পর্যায়ে সাংবাদিকতা করছেন, তো এই বিষয়ে আপনার জায়গা থেকে আপনি কি ধরনের ভূমিকা পালন করছেন? ধন্যবাদ মুন্না ভাই। আসলে অনেকগুলো প্রশ্ন আর উত্তরটাও বিস্তৃত। প্রথমে যদি আমি আজকের এখানকার কথা, এনভায়রনমেন্টের কথা বলি, তাহলে গুড় উৎপাদন প্রক্রিয়া যেটা দেখলাম এটা সুন্দর, যারা আয়োজন করেছে তাদের বিষয়টাও সুন্দর। গুড়ের ভেজালের কারণে আজ আমাদেরকে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। এই যে ভেজাল তো নানাবিধভাবেই হয়। আমি প্রথমে বলি যে কিছু কিছু ভেজাল আছে যেটা ভেজাল দেওয়া হলেও হয়তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু খাদ্যটা, যেমন গুড়ের ভিতর চিনি মিশায়, চিনি মিশিয়ে যে গুড়টা তৈরি হয় সেটা 1 কেজি চিনির দাম 125 টাকা, 1 কেজি গুড় বাজারে 4 থেকে 500 টাকা। তাহলে 1 কেজি চিনিতে প্রায় 1 কেজি গুড়ই পেয়ে যাবে, আর সেই সাথে রস থাকছে, ফলে অল্প বিনিয়োগে তারা বেশি দাম পাচ্ছে। এটা একটা ভেজাল। আরেকটা ভেজাল কিছু অংশ তৈরি হয়, যেরকম আজকে আপনারা যেটা বলছিলেন 1 কাঠ গুড়, 2 কাঠ গুড়, অর্থাৎ দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের যে রসটা পাওয়া যায়, এই রসটা অনেক সময় প্রথম দিনের রসের সাথে, অর্থাৎ 1 কাঠ রসের সাথে মিশিয়ে খাঁটি গুড় তৈরি করা হয়। ওই গুড়টা হালকা টক টক থাকলেও আমরা যে সময় এটার মিক্সার করি এবং হালকা একটু ফিটকিরি দিয়ে ওর গাঁতটা ফেলে দেওয়া হয়, তখন মিক্সার করে আমরা কিন্তু ভালো মানের গুড়টা বলতে পারি যে এটা ভালো মানের গুড়, এবং সেই 4 থেকে 500 টাকা কেজি দরেই আমাদের গাছি ভাইরা বা বাজারে যারা বিপণন কর্মী আছেন তারা বিক্রি করেন। এই ভেজালগুলো কিন্তু খাদ্যের উপযোগী আমার কাছে মনে হয়, বা সাধারণ মানুষও তাই বলে থাকে। আরেকটা ভেজাল যেটা কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, কিছুক্ষণ আগে বললেন রং, আটা, তারপর ওই যে কেমিক্যাল ইত্যাদি গুলেই গুড় তৈরি হচ্ছে, এইটা মানবদেহের জন্য সরাসরি ক্ষতিকারক এবং এটা আমাদের রোগের কারখানা, আমাদের জীবনের আশঙ্কা থাকে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আসাদুল হাসান ভাইয়ের কাছে আসতে চাই যে আপনারা তো এই যে গাছি ভাইদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে কাজ করছেন, তো এই যে একে তো হচ্ছে গাছের সংকট রয়েছে, এর মধ্যে তৌহিদ ভাই বললেন যে গাছিদেরও সংকট আছে, তো এই বিষয়ে আপনাদের আসলে পরিকল্পনাটা কি? যে সমবায় ভিত্তিক প্রথম জনগোষ্ঠী ভিত্তিক যেটা নার্সারি বলা হচ্ছে, সমবায় ভিত্তিক প্রথম নার্সারি এটা। এর আগে কিন্তু কোঅপারেটিভ বইতে এরকম নার্সারি হয়নি যশোরে আমাদের জানা মতে। প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে আমি গাছি, আমি কখন এই পেশাটায় থাকবো, আমার ওই পেশা থেকে যদি আয় না হয় তাহলে কিন্তু আমি ওই পেশায় থাকবো না।
সো আমার ইনকামটাই কিন্তু বারবার টাচ করতেছে। সো আমি যখন আমার গুড়ের দামটা ভালো পাবো, আমি যখন 800-1000 টাকা কেজি গুড় আমি বিক্রি করতে পারবো, সো আমি কিন্তু আমার পেশায় সন্তুষ্ট, ও আমার এখান থেকে টাকা আসছে, সো আমি এই পেশাটা কন্টিনিউ করতে চাই। বা আমরা কথায় বলি যে গাছের ছেলে কি গাছই হবে, বা এখন তরুণ প্রজন্ম কিন্তু অনেকেই উদ্যোক্তার সাথে ঝুঁকতেছেন বা গুড় নিয়ে কাজ করতেছেন, বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করছেন। সো তারা কিন্তু এই পেশাগুলো চুজ করছেন কেন? সেখানে হয়তো বা ইনকাম আছে, এই জন্য চুজ করছেন। সো গুড় তখনই আমি তৈরি করব, আমি গাছি পেশায় তখনই থাকব যখন আমি এই পণ্য থেকে ভালো আয় করতে পারবো। সো আমরা এই জিনিসটাকেই তাদেরকে মূলত প্রোভাইড করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, এবং তারা সেটাতে বুঝছেন যে আসলে আমি যদি এই প্রোডাক্ট, যেটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড থেকে ভালো ইনকাম করব এবং আমি এই পেশাটা ধরে রাখবো। আর আরেকটা বিষয় আসছে, সে গাছ লাগানোর যে বিষয়টা, আসলে গাছের সংখ্যাটা বৃদ্ধি করাটা আমাদের একটা উদ্দেশ্য ছিল এই খাজুরা এলাকায় বা তথাকথিত এই যশোর জেলায়। সেক্ষেত্রে গত 3 বছরের জরিপটা যদি আমি বলি, আমার সমবায় সমিতির সদস্য যারা রয়েছেন তারা প্রায় 3000-এর অধিক চারা, খেজুর চারা তারা বিভিন্ন স্থানে রোপণ করেছেন। সেই সাথে শুধু এই পরিসীমাটার মধ্যেই সীমাবদ্ধ না, অন্যান্য কমিউনিটি যারা খেজুর গাছ লাগানো বা এই কাজে উৎসাহিত হয়েছেন তারাও কিন্তু তাদের সমবায় সমিতি থেকে এই চারাগুলো ক্রয় করছেন। আলটিমেট কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই গাছগুলো লাগাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে একটু রাজকুমার রায়, মার্কেটিং অফিসার বেটসের, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু বাজারে কম দামে গুড় পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে ভেজাল গুঁড়ো রয়েছে যেগুলোর দাম হয়তো আরও অনেক বেশি কম, তো সেক্ষেত্রে আপনাদের যে ব্র্যান্ড ভ্যালু, যেই দাম, এই দামে আপনারা আসলে কিভাবে বাজারজাতকরণ করছেন? তো ধন্যবাদ আপনাকে। আসলে এর আগে মানে 3 বছর আগের কথা বলতেছি, তখন আপনার এরা গুড় উৎপাদন করত বাড়িতে বসে, কোনো হাইজিন মেনটেন করতো না এবং তাদের কোনো প্যাকেজিং ব্যবস্থা ছিল না। তারা কোথাও আপনার পলিথিন থেকে বা প্লাস্টিক পাত্রে বা টিনের পাত্রে লোকাল বাজারে বিক্রয় করতো। সেক্ষেত্রে তারা টোটাল কোনো ভালো দাম পেত না। যখন গাছি ভাইরা এই গাছি বাড়িতে বসে গুড় উৎপাদন করতেছে এবং ভালো একটা ব্র্যান্ডিংয়ে তারা পরিণত করছে, ভালো প্যাকেজিংটা, মাটির ভার, এটা আমাদের ঐতিহ্যকে বহন করে। এবং প্লাস্টিক পাত্র, এখানে দেখেন কোনো প্লাস্টিক পাত্র নাই। গুড়টা কিন্তু বেসিক্যালি প্লাস্টিক পাত্রে রাখলে ওটা আপনার 2-1 দিনের মধ্যে ওখানে গ্যাস হয়ে একটা দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু এই মাটির পাত্রটা দেখতেও ভালো এবং গুড়টা অনেকদিন ধরে প্রিজার্ভ করা যাচ্ছে। তো এটা যখন আপনার লোকাল মার্কেটে নিয়ে আসতেছে তখন কিন্তু এটার আলটিমেটলি দামটা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের টার্গেটেড কাস্টমার হচ্ছে আপনার A1 ক্যাটাগরি কাস্টমার, যেটা আছে তারা সুপার শপগুলোতেই বেসিক্যালি বিক্রি করে থাকে। দেখেন মিডিল ম্যান এখানে থাকতেছে না, তারা সরাসরি আপনার এই গাছিবাড়ির থেকে গুড় একদম সুপার শপ পর্যন্ত তারা পৌঁছে দিয়ে আসতেছে। এক্ষেত্রে তারা দামটাও বেশি পাচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়ন আগের থেকে এখন বেশি বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ আপনাকে। তৌহিদ মনি ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে উৎপাদনের যে ঘাটতি, এই ঘাটতির পেছনে আসলে আপনি কাকে দায়ী করতে চান? আর সরকারিভাবে আমি সংখ্যাটা বলতে পারবো না, বন বিভাগের কাছ থেকে পেয়েছিলাম, লিখেছিলাম কয়েক লক্ষ খেজুরের চারা উৎপাদনের ব্যবস্থা করা হয়েছিল। রাস্তার পাশ, কবরখানা, তারপরে শ্মশানঘাট, নদীর পাড়ে এই গাছগুলো লাগানো হয়েছিল। আমার জানা মতে তরিকুল ভাইয়ের সময় যখন তিনি মন্ত্রী ছিলেন, সরকারি উদ্যোগে কয়েক লক্ষ চারা যশোরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল যে খেজুর গাছের উৎপাদন বৃদ্ধি হোক। তবে প্রতিবন্ধকতা, আপনি যেটা বললেন যে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে, আপনি দেখেন অনেক গাছ এখন কাটাও হয়নি, আপনি আস্তে আস্তে যশোরে দেখেছেন। এর প্রধান কারণ হচ্ছে আমাদের গাছের সংখ্যার সংকট। আগে একটা গাছিকে সহজে এক গ্রামে অনেক গাছই পাওয়া যেত, এখন কিন্তু গাছই নেই। এটা খুব পরিশ্রমের কাজ, ওনারাও স্বীকার করবেন যে এই কাজটা সহজেই করতে চান না। আর এখন মানুষের আয়ের নানাবিধ পদ্ধতি চালু হয়েছে, এই চালুতে এর চেয়ে কম পরিশ্রমে সহজে কিছু আয় করার পদ্ধতিও তারা খুঁজে পাচ্ছেন। তো আপনি গ্রামে যাবেন, এই পাশের গাছটা দেখেন, গাছটা কাটা হয়নি, কিন্তু এটা তো খেজুর গাছ, ওই যে ওই আর একটা গাছ কাটা হয়নি। গাছের সংকটটা আছে প্রধান এখানে, যে আগে একটা গাছ কাটলে যেরকম ভাড় ভরে রস পাওয়া যেত, এখন কিন্তু ততটা রস পাওয়া যায় না। তাহলে রসের উৎস অর্থাৎ গাছ থেকে রস পাওয়ার সংকটটাও রয়েছে, গাছের সংকটটা। এই দুটো কারণে বাজারে ভেজালের প্রচলনটাও বেশি হচ্ছে, কারণ মানুষের চাহিদা তো রয়ে গেছে, জনসংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান সময় আমাদের জিটিভির দর্শকদের জন্য দিলেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করবেন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন
83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।